আস্তে আস্তে যান, আস্তে আস্তে যান, হেভি দিয়েন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের প্রিয় ভাই ফারুক উদ্দিন। আজকে আপনাদের সাথে আমার কিছু কথা শেয়ার করব। আমার এই প্রবাস জীবনের ৩ বছরের জার্নির কথা শেয়ার করব। আশা করি কথাগুলো শুনবেন। আমি যখন প্রবাসে আসার জন্য যখন মনস্থির করি, তখন সালটা হচ্ছে ২০২২। ২০২২ এর একেবারে শেষ টাইম না, ২০২২ সালের প্রায় ৬ মাস কিংবা ৫ মাস রানিং চলে। তো আমার একটা ফাস্টফুড করার জন্য আমি কত জায়গায় না দৌড়ছি। আমাদের বাংলাদেশে তখন একটা মিনিমাম একটা ফাস্টফুড করাইতে প্রায় ১২,০০০ টাকার মতো যাইতো, যেখানে আমার ১২,০০০ টাকায় ৩ গুণ টাকা চলে গেছে, প্রায় ৩৬,০০০ টাকার মতো আমার খরচা হয়েছে। যাই হোক, ৩৬,০০০ টাকা খরচা হয়েছে সেটা কোনো বিষয় না। ফাস্টফুডটা পাইলাম। ফাস্টফুডটা পাওয়ার পরে আমার ভাইয়ের কাছে আমার ফাস্টফুডের ফটোকপিটা ফাটাই। ফটোকপিটা ফাটানোর পরে আমার ছোট ভাই প্রায় ৪ মাস পরে আমার ভিসা বাইর হয়। ভিসা বাইর হওয়ার পরে এগ্রিমেন্ট পেপার দেয় না, আমার যে মালিক সে এগ্রিমেন্ট পেপার দেয় না। প্রায় ৩ মাস পরে এগ্রিমেন্ট পেপার দিছে। যাই হোক, করোনার একেবারে লাস্ট টাইম আমার মনে করেন ভিসা কমপ্লিট, প্লেনের টিকিট কমপ্লিট। তো তখন টিকিটের দাম ছিল বাংলাদেশে প্রায় ১,১৫,০০০ থেকে ২০,০০০ টাকা। বাংলাদেশ থেকে শুধু ওমান আসবো। তো অনেক রিকোয়েস্ট করার পরে ১,১২,০০০ টাকায় আমার টিকিট কনফার্ম হয়। আমি যখন ওমান আসি, আমার ছোট ভাই আমার ভিসা ব্যাপারে কথাবার্তা বলছিল। আমার ছোট ভাইও জানে না যে আমি কি কাজ করব। আমার ভিসাটা ছিল ফ্রি ভিসা। আমার মালিকের সাথে কথা বলে ফ্রি ভিসা আমার জন্য আমার ছোট ভাই নেয়। তা আমার কিছু শারীরিক কিছু সমস্যা আছে, যে সমস্যার কারণে আমি কখন মনে করেন কাজ করতে পারি, কখন আবার কাজ করতে পারি না। মানে শরীরের কন্ডিশন তেমন একটা ভালো না। তো সে কারণে আমার ছোট ভাই সাদিক বিবেচনা করে আমার জন্য ফ্রি ভিসার ব্যবস্থা করে। তো আমার ছোট ভাইয়ের কথা হচ্ছে, আমার ভাইয়ের যত সমস্যা, আমার ভাই যখন ইচ্ছে হবে কাজ করবে, যখন ইচ্ছে হবে কাজ করবে না। কমপ্লিটলি নিজ মর্জি মতো আমি কাজ করতে পারবো, আমার ছোট ভাইয়ের এরকম একটা ধারণা ছিল। পরে যাই হোক, আমার ভিসা কমপ্লিট হওয়ার পরে আমি যখন আসি, আমার টিকিট কমপ্লিট। আমি যেদিন আমার বাংলাদেশ থেকে ফ্লাইট, সেদিনও আমি জানি না যে আমি প্রবাসে এসে কি কাজ করব। আমার কোনো ধারণা ছিল না। যখন বাংলাদেশ থেকে প্লেন ছাড়ছে, ওমান এয়ারপোর্টে নামছি, তখনও অবধি আমি জানি না আমি কি কাজ করব। এয়ারপোর্ট থেকে বাসায় আসছি, বাসায় আসার পরেও আমার জানা নাই যে আমি কি কাজ করব। প্রায় আসার পরে আমার এখানে পতাকা আকামা লাগতে মনে করেন আরো প্রায় ১ মাসের মতো টাইম লাগছে। যাই হোক, এরপরে এখন আমার কাজের চিন্তা। তো আমার ছোট ভাই বলল যে একটা মাছের ফ্যাক্টরি কাজ করতে বললো আমাকে, যে কয়েকদিন মাছের ফ্যাক্টরিতে কাজ করে দেখেন, যদি ভালো লাগে তাহলে করবেন, আর যদি ভালো না লাগে করবেন না। তো ১০ দিন ওখানে কাজ করছি। ১০ দিন কাজ করে মোটামুটি ভালো টাকাই পাইছি, খারাপ না। কিন্তু কাজের কোনো লিমিটেশন নাই। রাত দিন ২৪টা ঘন্টা মনে করেন আপনাকে ডিউটি করতে হবে। আপনি হয়তো ঘুমাচ্ছেন, গিয়ে শুইছেন, আপনার চোখে একটু ঘুমের আসছে, এরপর আবার আপনাকে কাজে চলে যেতে হবে। মানে ওখানে প্রোটেকশন সিস্টেম। তো আপনার খাওয়া দাওয়ারও কোনো লিমিটেশন নাই, ঘুমানোরও কোনো লিমিটেশন নেই। তো যে কারণে কাজটা আমার কাছে ভালো নয়। কারণ আপনি কাজ করার পরে যদি আপনার শরীরটাকেই যদি রেস্ট না দিতে পারেন, তাহলে আপনি কয়দিন টিকবেন? তো আমার কাছে ভালো লাগে নাই, আমি সেখান থেকে চলে আসছি। চলে আসার পরে এখন আমার ছোট ভাই বলে, তাহলে কি কাজ করবেন, আপনার জন্য কোন কাজটা কমফোর্টেবল হবে? পরে আমি আমার ছোট ভাইকে বললাম, আমি যেহেতু বাংলাদেশে সাগরের কাজ করছি, নিজের বোট ছিল, তো এই দেশেও আমি সাগরের কাজ করে দেখি। তখন আমার ছোট ভাই আমাকে বলে যে, ভাইয়া, আমাদের বাংলাদেশে যে সাগরের কাজ আর এই দেশের যে সাগরের কাজ, মানে আকাশ পাতাল ডিফারেন্স। বাংলাদেশের সাগরের কাজে তেমন একটা পরিশ্রম হয় না, তবে এই দেশের সাগরের কাজে অত্যন্ত পরিশ্রম, যেটা শরীরে বহন করার মতো মানে মন মানসিকতা থাকতে হবে, আপনার মানসিকভাবে স্ট্রং থাকতে হবে। তো আমার ছোট ভাই যখন আমাকে এই কথা বলছে, তখন আমি বলছি, যাই হোক, আমি যেহেতু সাগরের কাজ করছি, তো আমার জন্য সাগরের কাজই মনে হয় পারফেক্ট হবে। তো আমি মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছি। যাই হোক, আলহামদুলিল্লাহ, দেশে কাজ করছি সাগরের, কখনো কোনো সমস্যা হয় নাই। আমি মানসিকভাবে স্ট্রংলি মনে করেন আমার ছোট ভাইকে বললাম, তুমি আমার জন্য কাজ দেখো। তো আমার ছোট ভাই আমার জন্য কাজ দেখছে। সবাই আমাদের বাঙালি ভাই। তো ফার্স্ট টাইম আমার আত্মীয়, আমার খালাতো ভাই, তার সাথে আমি আসি।
1 মাস কাজ করার পরে সে আমাকে রিজেক্ট করে দেয়। যখন সে আমাকে রিজেক্ট করে দেয়, তখন আমার ভাই আমার জন্য কাজ খুঁজতেছে, যে মানে পরিচিত কারো মাধ্যমে মানে আমাকে কাজে দেওয়ার জন্য। তো যেহেতু আমার ভাই আমাকে ফার্স্ট টাইম বলছিল যে এই দেশের সাগরের কাজ খুবই পরিশ্রমের। তো আমি প্রথম যখন আসছি, মানায় নিতে তো একটু সময় লাগে। আপনি যেরকমই স্ট্রং মানুষ হবেন না কেন, আপনাকে প্রথম যখন এক জায়গা থেকে অন্য জায়গায় শিফট হবেন, একই কাজ কিন্তু কাজের ধরনটা হয়তো ভিন্ন হয়ে যায়। তো সে কারণে আপনাকে মানায় নিতে একটু সমস্যা হবে। তো আমারও মানে একটু সমস্যা হচ্ছিল, তবুও আমি স্ট্রংলিভাবে মানে মনস্থির করছি যে না, এই কাজে আমি করব। তো আমার ওই যে বললাম, আমার শারীরিক কিছু সমস্যা আছে, যে কারণে মানে আমার হয়তো ভারী কাজ করার জন্য আমি মানে পুরোপুরি পারফেক্ট না। পরে যাই হোক, আমাদের বাংলাদেশেরই আরেকজন ভাই, বাড়ি হচ্ছে সন্দীপ, ওনার নাম ফরিদ, আমার ছোট ভাইয়ের নামও ফরিদ। তো ওই মানুষটার কাছে আমি কৃতজ্ঞ। ওই মানুষটার সাথে আমি 2 মাস কাজ করি। 2 মাস কাজ করার পরে ওই মানুষটাই আবার আমাকে একটা চান্স করে দিলেন। আমি যখন দেশের থেকে আসি, আমি 1 মাসে আপনার 1100-1150 রিয়াল কামাই, যেটা আমার খরচে বরচে চলে যায়। কিন্তু বাড়িতে 1,70,000 টাকা পাঠাইছি। এখন আলহামদুলিল্লাহ আমি মাসে 60-70,000 টাকা কামাই ওই মানুষটার কারণে। তো ওই মানুষটার কাছে আমি কৃতজ্ঞ, কিন্তু কখনো তাকে সরাসরি বলা হয় নাই। গতকালকেও তার সাথে আমার দেখা হয়েছে, কিন্তু তাকে বলা হয় নাই যে ভাই আপনাকে অনেক অনেক থ্যাঙ্কস। কিন্তু আমি আমার এই ভিডিওর মাধ্যমে তার কাছে মানে আমি ঋণী, সেই জিনিসটা প্রকাশ করছি। কারণ কারো জন্য যদি আপনার উপকার হয়, তার প্রতি কৃতজ্ঞতা জানানোটা আপনার ফরজ। ধন্যবাদ।